So my dear friends, today I will discuss about the replication process of DNA. আচ্ছা, DNA replication. চলো, DNA replication অথবা DNA অনুলিপন। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। আচ্ছা, ডিএনএ অনুলিপনটা ডিএনএ কিভাবে করে এই জিনিসটা জানা খুবই জরুরি। এটা আমাদের বইয়ে সবচেয়ে কঠিন একটা টপিকের মধ্যে একটা। হ্যাঁ, অনেকটা কল্পনা শক্তির প্রয়োজন আছে এটাকে বোঝার জন্য। চলো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি তোমাদের এখানে একটা ডিএনএর স্ট্রাকচার আঁকানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ডিএনএর স্ট্রাকচার আঁকানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা চলো একটু দেখাই। এটা যদি একটা ডিএনএ হয় তাহলে এইটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, এটা যদি একটা ডিএনএ হয় আচ্ছা, এটা যদি একটা ডিএনএ হয় এটা হচ্ছে রেপ্লিকেশন বাবল। এটা হলো রেপ্লিকেশন বাবল। আর এখান থেকে যদি আমি অর্ধেকটা মুছে দিই তাহলে এই যে ওয়াই আকৃতির যে শেপটা হলো এটাই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এটা হলো রেপ্লিকেশন ফর্ক। আমি যেটা আঁকেছি এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, আচ্ছা চলো, এই যে রেপ্লিকেশন ফর্কটা হলো। এবার আমরা আচ্ছা, এই যে এক পাশে আঁকালাম এইখানে যা যা হবে এর অপর সাইডে যা আছে সেম ঘটনাগুলোই ঘটে। ঠিক আছে, আচ্ছা আমি একটা এই সুতাটা দিয়ে অনেকটা ডিএনএর মতো একটা গঠন দেওয়ার চেষ্টা করেছি, যে ডাবল হেলিক্স দ্বিসূত্রক একটা স্ট্রাকচার গঠন করার চেষ্টা করেছি। দেখো এইখানে কি হবে, ডিএনএ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হবে। এখন ধরো ডিএনএর একটা জায়গায় এরকম রেপ্লিকেশন বাবল তৈরি হলো, রেপ্লিকেশন বাবল তৈরি হলো। এই রেপ্লিকেশনের বাবলের অর্ধেকটা মানে এভাবে যদি আমরা কেটে নেই তাহলে অর্ধেকটা এখানে আঁকানো আছে। তাহলে এইখানে ঠিক এইখানে হ্যাঁ এইখানে যে এনজাইমটা কাজ করবে হ্যাঁ সেটার নাম হচ্ছে হেলিকেজ। সেটার নাম কি? হেলিকেজ। ঠিক আছে, এই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ। আচ্ছা, ডিএনএ হেলিকেজের কাজ কি? মেন কথা হচ্ছে ডিএনএ হেলিকেজের কাজ কি, আসলে ও কি করছে এখানে। আচ্ছা, আমরা একটু এই সাইডেও তো লিখে দিতে পারি হেলিকেজ, ডিএনএ হেলিকেজ, তাই না? আচ্ছা, এর নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ। ও কি করতেছে দেখো, ডিএনএর ভিতরে এই যে এ টি জি সি, যে সি সি এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এই যে সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, অ্যাডেনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, থায়ামিনের সাথে অ্যাডেনিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। এভাবেই তো যুক্ত আছে, এভাবেই তো আমাদের ডিএনএর ভিতরে এরা থাকে, তাই না? এই হেলিকেজ এনজাইম কি করতেছে, এই হাইড্রোজেন বন্ধনকে ভেঙে এটাকে আলাদা করতেছে। ঠিক আছে, বোঝা গেছে কথা? আচ্ছা, এবার আমার হাতের দিকে একটু লক্ষ্য কর। যদি এভাবে ধরে আমরা এটাকে এভাবে ধরে যদি আমরা এটাকে এভাবে খোলার চেষ্টা করি, হ্যাঁ এভাবে খোলার চেষ্টা করি, তাহলে আমরা কি খুব বেশি দূর খুলতে পারবো? এখানে প্যাচের সংখ্যা বেশি হয়ে যাবে না? দেখো
এই যে এইখানে বেশি কুণ্ডলিত হবে না? এটা তো পেঁচানো একটা জিনিস, এরকম পেঁচানো জিনিস, তাই না? এটাকে যদি আমি এখানে খুলে ফেলি তাহলে এখানকার যে প্যাঁচগুলো সেগুলো পাশে সরে আসছে, তাহলে এখানে কয়েলটা বেশি হয়েছে, কয়েলিংটা বেশি হয়েছে, প্যাঁচ বেশি হয়েছে। এখন প্যাঁচ যেহেতু এখানে বেড়ে গেছে, এখন হেলিকেজ কাজ করছে কোথায়? এইখানে মাঝখানে, রাইট? মাঝখানে কাজ করতেছে তো হেলিকেজ, আমার হাতকে দেখা যায়? আচ্ছা, হেলিকেজটা এখানে মাঝখানে কাজ করতেছে। এখন এইখানে যত হেলিকেজ আগাবে তত এখানে প্যাঁচের সংখ্যা বাড়বে, প্যাঁচগুলো আরও টাইট হবে, ঠিক আছে? ফলে হেলিকেজ কি সামনে যাইতে পারবে? হেলিকেজ সামনে যাইতে পারবে না। অর্থাৎ হেলিকেজ যেভাবে কাজ করতেছে, হেলিকেজ কাজ করতে করতে ডিএনএকে সেপারেট করতে করতে ও সামনে আগাচ্ছে, কিন্তু এইখানে কি হচ্ছে? এটা তো আমরা এইভাবে দেখাচ্ছি, কিন্তু এটা তো আসলে পেঁচানো জিনিস, তাই না? সে খোলার চেষ্টা করতেছে, সে সামনে আগাচ্ছে, কিন্তু এ তো সামনে আগাতে পারবে না। তাহলে সামনে কিভাবে আগাবে? এইখানে হেল্প করবে আরও একটা ক্লেভার এনজাইম, ঠিক আছে? এখানে একটা ভেরি ক্লেভার একটা এনজাইম এখানে কাজ করবে, সেটা হলো এনজাইমটা অনেকটা এমন, হ্যাঁ, চলো একটু আঁকানোর চেষ্টা করি আমরা। This enzyme এখানে একটা স্পেশাল টাইপের এনজাইম কাজ করবে, হ্যাঁ। এই এনজাইমের এক হাতে থাকবে, আচ্ছা, এটা স্পেশাল টাইপের একটা এনজাইম, স্পেশাল টাইপের এনজাইম। ও কি করে এমনি? ও মেনলি করে কি না, ওকে এইভাবে দাগালে ভালো আসছে না, এইভাবে দাগাবো। স্পেশাল টাইপের এনজাইম। ও আসলে করে কি? এখন ওর এক হাতে আছে কাটার মানে সিজার্স, আর এক হাতে আছে গ্লু, আঠা, ঠিক আছে? দেখো, যদি আমরা ওর আসলে মেন কাজ কি, ওর মেন কাজ কি? মেন কাজ হচ্ছে যখন সাপোজ আমরা এটাকে খুলছি তখন প্যাচের সংখ্যা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু টাইট হচ্ছে, তাই না? এখানে টাইট হবে না? এখানে যখন টাইট হচ্ছে এইখানে বসে আছে কে? এই ভদ্রলোক, ঠিক আছে? ও এখানে বসে কি করতেছে? এখানকার যে কোনো একটা সূত্রককে কেটে দিচ্ছে। একটা সূত্রককে যদি আমি কেটে দিই তাহলে কি হবে? এরা এখানে ঘুরবে, ঘুরে প্যাচগুলো খুলে যাবে, যাবে কি না? ঠিক তেমনিভাবে ও কি করতেছে? এখানে বসে একটাকে কেটে দিচ্ছে, একটা সূত্রক কেটে দিচ্ছে। কোন হাত দিয়ে? তার এই হাতে একটা সূত্রকে কেটে দিচ্ছে। তখন একটা সূত্রকে যখন কেটে দিচ্ছে, এটা তো অনেক পেঁয়াজ আছে এখানে, ওই যেটাকে কেটে দিবে সে কি করবে? আরেকটাকে নিয়ে ঘুরবে, ঘুরে ঘুরে কি করবে? সে পেঁয়াজগুলো কিছুটা খুলবে, ঠিক আছে? খোলার পরে তো এখন তো দুইটা সেপারেট হয়ে গেছে, এখন দুটোকে আটকাতে হবে না, সে আরেকটা হাতে নিয়ে ঘুরতেছে, গ্লু, আঠা দিয়ে সেটাকে আবার রিপেয়ার করবে। তাহলে এখানে যে একটা কয়েলিং হয়েছিল, পেঁয়াজ হয়েছিল, ওই পেঁয়াজগুলো খুলে গেল না? গেল তো, কিছুটা খুলে গেল। তো এই কাজটা যে করছে এই ভদ্রলোক এনজাইমটার নাম হচ্ছে টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ, তাহলে এর নাম হচ্ছে টোপোআইসোমারেজ। তাহলে টোপোআইসোমারেজ কি করছে? এই যে এখানে সুপার কয়েলিং অবস্থা, এই সুপার কয়েলিং অবস্থাকে মানে এই কয়েলিংটাকে সারাই দিচ্ছে। এখানে টোপোআইসোমারেজ এখানে বসে বসে এই কাজটা করছে। আচ্ছা, এবার শুধু হ্যাঁ, এগুলো হচ্ছে
এই কাজটা করলো কে? টোপোআইসোমারেজ। আচ্ছা, এরপরে কি আছে? এখানে আরও একটা এনজাইম আছে, এখানে আরও একটা এনজাইম আছে। ওর একটা কাজ আছে। This enzyme has a very special type of function. ওর একটা কাজ আছে। ওর কি কাজ আছে? ওর একটা কাজ হচ্ছে, দেখো, এই সি এর সাথে এই জি, এই জি এর সাথে এই সি, এর সাথে টি, সি এর সাথে জি, এর ভিতরে কি ছিল? এর ভিতরে হাইড্রোজেন বন্ড ছিল, অর্থাৎ একটা স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডের পরিপূরক ছিল, তাই না? যেহেতু একটা স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডের পরিপূরক ছিল, একটা স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডের পরিপূরক ছিল, তাই ওর কাজ হলো উল্টো করে দেখালাম। আচ্ছা, তাই ওর কাজ হলো এই দুইটার মাঝখানে হাইড্রোজেন বন্ড যেন আবার তৈরি না হয়ে যায়, এদিকে খেয়াল রাখা। অর্থাৎ এর নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওর নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এই সূত্রগুলোকে তারা আলাদা রাখে, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত কাজ হচ্ছে তোমাদের বইয়ে প্রথম ধাপে এগুলো লেখা আছে, ঠিক আছে? 1 নম্বর ধাপ দিয়ে লেখা আছে, তোমাদের বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবে পরীক্ষার খাতায় লিখবা, বাট বুঝার মানে কিভাবে বুঝবা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো এরকম, হ্যাঁ, জাস্ট এভাবে বুঝে রাখো। এরপরের ঘটনা কি ঘটে? এরপরে চলো এখানে আছে কি 5 প্রাইম, এখানে আছে কি 3 প্রাইম, ঠিক আছে? আচ্ছা, 5 প্রাইমটা একটু উল্টে দেই, হ্যাঁ, এইটা 5 প্রাইম, এইটা 3 প্রাইম, তাহলে এইটা 5 প্রাইম, এইটা 3 প্রাইম। এটা কেন দিচ্ছি? এভাবেই তোমাদের বই আছে, তাই একটু সাজায় নিলাম, হ্যাঁ। চলো, এবার এটা শুধু আলাদা করে রাখলে হবে? এখানে নতুন একটা স্ট্যান্ড যুক্ত করতে হবে না? তখন না একটা পরিপূরক ডিএনএ হবে। এটা কি ডিএনএ আছে? ডিএনএ তো এই অংশটা ডিএনএ, এটা তো ডিএনএ না, এটা তো ডিএনএ একটা সূত্রক, তাই না? তাহলে এইখানে একটা প্রাইমার লাগাই দেবে। কি লাগাই দেবে? প্রাইমার লাগাই দেবে। মনে রাখবা, এই প্রাইমারটা আমি ছোট করে দেখাচ্ছি, কিন্তু একটা প্রাইমারে মোটামুটি 10 থেকে 60টি পর্যন্ত নিউক্লিওটাইড থাকতে পারে। 10 থেকে 60টি নিউক্লিওটাইড থাকতে পারে। এই যে প্রাইমারটা এখানে অ্যাড করবে, যে ভদ্রলোক প্রাইমারটা অ্যাড করবে, সেই ভদ্রলোক অনেক ক্লেভার ভদ্রলোক, হ্যাঁ। সেই ভদ্রলোক, এই হলো সেই ভদ্রলোক। ও কি করবে? এখানে প্রাইমারটা অ্যাড করবে, তো এর নাম হচ্ছে আরএনএ প্রাইমেস।
এর নাম হচ্ছে আরএনএ প্রাইমেস। এই আরএনএ প্রাইমেসটা কি করবে? একটা প্রাইমার যুক্ত করবে। এই প্রাইমারটা হচ্ছে আরএনএ এর পার্ট, ঠিক আছে? এই প্রাইমারটা হচ্ছে আরএনএ এর পার্ট। আচ্ছা, এরপরে আসো, এরপরে এখানে কি হবে? একের পর এক, ঠিক আছে? এখানে কিন্তু এর জি থাকলে সি, এ থাকলে টি, এগুলো যুক্ত হবে, ঠিক আছে? এভাবে একের পর এক যুক্ত করতে থাকবে একটা এনজাইম, ভেরি স্পেশাল এনজাইম, সেটা হচ্ছে আমাদের এই ডিএনএ পলিমারেজ। এই যে ডিএনএ পলিমারেজ, এই এনজাইম কি করবে? একের পর এক নিউক্লিওটাইড সে যুক্ত করতে থাকবে, এবং সে যত সামনের দিকে যাবে এই লাইগেজটাও সামনের দিকে যাবে, এবং এখানে কোনো খণ্ড তৈরি হবে না। তাই এটাকে আমরা বলতেছি লিডিং স্ট্যান্ড। এটাকে আমরা কি বলতেছি? লিডিং স্ট্যান্ড, ঠিক আছে? লিডিং স্ট্যান্ড। আচ্ছা, এর পরের ঘটনাগুলো দেখো একটু। এরপরে একটু দেখো, এটা হলো লিডিং স্ট্যান্ড। কেন? কারণ ডিএনএ এই যে হেলিকেজ এনজাইম যেদিকে যাচ্ছে ও সেদিকেই আসতেছে। আচ্ছা, এখন নতুন সৃষ্ট যে স্ট্রাকচারটা তৈরি হলো, ঠিক আছে? আচ্ছা, এটা চলে যায়, ঠিক আছে? এটা পরবর্তীতে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে এটা ডিএনএ দিয়ে আবার রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে? এটা ডিএনএর ঘটনাতে আবার রিপ্লেস হয়ে যায়। এটা ডিএনএর পলিমারেজের একটা ফাংশন, ডিএনএ পলিমারেজের এটা একটা ফাংশন যে এই প্রাইমারটাকে সরাই দিয়ে আবার ডিএনএ দিয়ে রিপ্লেস করে দেয়। আচ্ছা, তো এইখানে যে এটা আছে এটা হবে 5 প্রাইম এন্ড, এটা হবে 3 প্রাইম এন্ড, বুঝতে পারছো? এখন নতুন সৃষ্ট সূত্রক এরা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, সবসময় যাবে। কিন্তু এখানে তো আছে আমার 5 প্রাইম, তাহলে এইখানে যেটা যুক্ত হবে, সেটা কি 5 প্রাইম আসতে পারবে? অবশ্যই না, সেটা অবশ্যই কি হবে? 3 প্রাইম হবে। তাহলে এটা হচ্ছে কি, যেহেতু এখানে 3 প্রাইম আসছে, এখানে 3 প্রাইম আসবে, তাহলে কি করবে? নতুন সূত্রক, কি বলছিলাম আমি? নতুন সূত্রক অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বর্ধিত হবে, এবং নতুন সূত্রটা সবসময় 3 প্রাইমের সাথে সংযুক্ত হবে। তাহলে এখানে তো আছে 5 প্রাইম, তো এখানে কি নতুন সূত্রক যুক্ত হবে? না, ও খুঁজতে খুঁজতে সামনে আসবে। ও খুঁজতে খুঁজতে সামনে আসলে কি হবে? সাপোজ এখানে ধরো এখানে ধরো একটা 3 প্রাইম পাইলাম, তাহলে এইখানে বাইন্ড করবে কি? এই সেই আরএনএ প্রাইমেস যুক্ত হয়ে সেখানে আরএনএ প্রাইমার তৈরি করবে, আচ্ছা, এই যে তো এখানে বললাম না, লিসেন, এখানেই কথা বলি। ধরো এখানে 3 প্রাইম আছে, তাহলে 3 প্রাইমে যুক্ত হবে কে? 5 প্রাইম, তাই না? এটা যাচ্ছে কোন দিকে? এটা যাচ্ছে 5 প্রাইম থেকে অবশ্যই 3 প্রাইমের দিকে। কিন্তু যদি এটা এই দিকে যায় তাহলে এটা কি বেশি বর্ধিত হতে পারবে? পারবে না, কারণ হাইড্রোজেন বন্ড ভাঙছে তো এইদিকে। তাহলে এখানে কি হবে? এখান থেকে ধরো এই পর্যন্ত গেল, এ কিছু দূর ভেঙে আসলো, তারপর আবার শুরু করে আবার এই পর্যন্ত গেল। তাহলে এই যে মাঝখানে খণ্ড খণ্ড হয়ে তৈরি হচ্ছে, মাঝখানে খণ্ড খণ্ড তৈরি হচ্ছে না? লেসন, আমি আবার বলি, এখানে ধরো 3 প্রাইম পাইছে, তাহলে এখানে যেটা যুক্ত হবে সে হবে প্রাইমার না তো, প্রাইমার
মেজ। এই প্রাইমেজ এনজাইমটা এখানে আবার আসবে, আরএনএ প্রাইমার, এখানে আরএনএর একটা প্রাইমার গঠন করবে, সেম টাইপের আরএনএ কি করবে, আরএনএর প্রাইমার গঠন করবে। এই আরএনএ প্রাইমার গঠন করার পরে ডিএনএ পলিমারেজ আবার এখানে আসবে এবং এই দিকে তৈরি করতে থাকবে। কি তৈরি করবে, নতুন সূত্রক তৈরি করতে পারবে। কেন, নতুন সূত্রক সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। তাহলে এই যে এইখানে এটা আরএনএর পার্টটা যখন আমরা আবার রিমুভ করব, তখন এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে না? তাহলে এটা এই খণ্ডকটা আলাদা হয়ে গেল না? তাহলে এই খণ্ডকটাকে বলবো ওকাজাকি খণ্ড, এবং এই স্ট্যান্ডকে আমরা বলতেছি ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ড। আচ্ছা, হয়তো পেঁচিয়ে গেছে, আমি এরপরে বলার সময়, রিভিশনের সময় একটু ভালো করে বলিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। এইবার একটা ভেরি স্পেশাল এনজাইম, এই এতটুকু ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ। এর পরের কথা হচ্ছে তৃতীয় ধাপে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, ধরো এখানে সি আছে, জি আছে, জি এর সাথে সি আসার কথা, সি এর সাথে জি আসার কথা, টি এর সাথে এ আসার কথা। কিন্তু যদি এখানে কোনোভাবে টি এর সাথে জি চলে আসে, অথবা সি চলে আসে, অথবা যে কোনো কিছু চলে আসে, অথবা সি এর সাথে এখানে অন্য কিছু চলে আসলো, জি না আসে, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো মিসম্যাচ। এই কন্ডিশনটাকে বলবো কি আমরা, মিসম্যাচ। মিসম্যাচ, এই মিসম্যাচ হলে ডিএনএ পলিমারেজ এনজাইম, এই ডিএনএ পলিমারেজ, তোমার বইয়ে ডিএনএ পলিমারেজ 1, 2 অনেক কিছু লেখা আছে, তুমি 1, 2 ভাগ করে না করে লিখলেও হবে। এই ডিএনএ পলিমারেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই এখানে যদি টি এর সাথে এ না আসে, জিসি আসে, সেটাকে রিপ্লেস করে আবার এ নিয়ে আসা। এটা হচ্ছে ডিএনএ পলিমারেজের আর একটা ফাংশন, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে মিসম্যাচ এই যে মিসম্যাচ, এই মিসম্যাচের ফলে কি হতে পারে, মিসম্যাচের কারণে আমাদের কোলন ক্যান্সার হতে পারে। হ্যাঁ, কোলন ক্যান্সার হতে পারে। আরেকটা হতে পারে কি জানি, জেরোডার্মা পিগমেন্টোসাম, এই রোগটা হতে পারে। আচ্ছা, এখানে একটু বলতে গিয়ে আমার একটু পেঁচিয়ে গেছিলো, আমি একটু রিভিশনের সময় আবার বলে দিচ্ছি। হ্যাঁ, একটু মনোযোগ দাও। তাহলে ডিএনএ হেলিকেজ কি করবে? আচ্ছা, আরও কয়েকটা তথ্য বলতে ভুলে গেছি। এই সম্পূর্ণ জিনিসের নাম কি? রেপ্লিকেশন ফর্ক। আর যেই জায়গাটাতে এই যে রেপ্লিকেশনটা শুরু হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে অরি। সেই জায়গাটার নাম হচ্ছে অরি। এই অংশটার নাম হচ্ছে অরি, ঠিক আছে? অরিজিন অফ রেপ্লিকেশন, ঠিক আছে? অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে কি? অরি। আচ্ছা, চলো, এই যে ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপারটা, এখানে কি হচ্ছে একটু কঠিন, বাট একবার বুঝে গেলে আর ভুলে যাবে না, ঠিক আছে? এখানে প্রথমত এই অরি বিন্দুতে ডিএনএ হেলিকেজ এনজাইম কি করলো? হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দিল, ঠিক আছে? রেপ্লিকেশন ফর্কের অরি বিন্দুতে হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দিল। আচ্ছা, এর পরের ঘটনা কি ঘটে? এটাকে ভেঙে দিয়ে আলাদা করে দিল। যখন ভেঙে দিয়ে সামনে আগাচ্ছে, তখন এইখানে কয়েলিংয়ের পরিমাণটা বাড়ছে, সুপার কয়েলিং হচ্ছে। যেহেতু এখানে সুপার কয়েলিং হচ্ছে, ডিএনএ হেলিকেজ কিন্তু সামনে যেতে পারবে না। এজন্য এখানে আরও একটা এনজাইম আসলো, যার নাম টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ এক হাতে সিজার নিয়ে আসলো, আর এক হাতে আঠা নিয়ে আসলো।
এ কী করলো, এখানে যেহেতু প্যাঁচ, একটা প্যাঁচ কেটে দিলাম, একটা প্যাঁচ কেটে দিলে কী হবে, ওই প্যাঁচটা এভাবে ঘুরবে, ঘুরে প্যাঁচগুলোকে ছাড়াবে, ছাড়ালে কী হবে, ওই যেখানে কাটছিল সেখানে আবার এই আঠা দিয়ে লাগাই দেবে, আঠা দিয়ে লাগাই দেবে। তাহলে এখানকার প্যাঁচের সংখ্যা কমে গেল, টেনশন কমে গেল, হেলিকেজ এনজাইমটা সামনে বাড়তে পারলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে হেলিকেজ এনজাইম না হয় একটা খুলে দিলাম, কিন্তু এগুলো তো এই স্ট্যান্ড আর এই স্ট্যান্ড একটা আরেকটার তো পরিপূরক, তাই না? যেহেতু পরিপূরক, তাহলে এরা দুজন আবার লেগে যেতে চাইবে কিসের মাধ্যমে, একটা আরেকটার মাধ্যমে, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। কি বন্ডের মাধ্যমে? হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একটা আরেকটার সাথে লেগে যেতে চাইবে। ঠিক আছে, এখন যখন একজন আরেকজনের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে যাবে, তখন তো আর রেপ্লিকেশন সম্ভব না। তখন এইটাকে আলাদা রাখবে কে? দিস ক্লেভার এনজাইম, নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরা কি করবে? দুইটা সূত্রককে আলাদা রাখবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি হবে? এটাতে হচ্ছে আমাদের প্রথম ধাপ শেষ। হ্যাঁ, সেকেন্ড ধাপে কী হবে? সেকেন্ড ধাপে এখানে আরএনএ প্রাইমেস বলতে একটা এনজাইম আছে। আরএনএ প্রাইমেস কি করবে? 3 প্রাইম প্রান্তে একটা প্রাইমার যুক্ত করবে। 3 প্রাইম প্রান্তে কি করবে? একটা প্রাইমার যুক্ত করবে। প্রাইমারকে যখন যুক্ত করবে, এই প্রাইমেস এনজাইম যখন প্রাইমার যুক্ত করবে, এই প্রাইমারটা হচ্ছে একটা আরএনএর পার্ট, যেখানে 10 থেকে 60টি নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে। এবং প্রাইমারটা যুক্ত হওয়ার পরে সেখানে কি করবে? ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশন শুরু করবে। কি রেপ্লিকেশন শুরু করবে? নিউক্লিওটাইডগুলোকে একের পর এক সে যুক্ত করতে থাকবে এই স্ট্যান্ডের সাথে। ঠিক আছে, এই স্ট্যান্ডের সাথে যুক্ত করতে থাকবে। এটা কিন্তু অর্ধ রক্ষণশীল পদ্ধতি। কি পদ্ধতি? অর্ধ রক্ষণশীল পদ্ধতি। অর্ধ রক্ষণশীল পদ্ধতি কি, সংরক্ষণশীল পদ্ধতি কি, বিচ্ছুরণ পদ্ধতি কি, এটা একটু পরে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা। তাহলে ডিএনএ পলিমারেজ কি করতেছে? একের পর এক যুক্ত করতেছে, সামনে আগাচ্ছে, এবং হেলিকেজ এনজাইমটাও সামনের দিকে যাচ্ছে। তার মানে এইখানে গ্যাপ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা লিডিং স্ট্যান্ড। এটা কি? এটা একটা লিডিং স্ট্যান্ড। ঠিক আছে, আচ্ছা। এখন এইখানে কি হবে? ঠিক অপোজিটে আবার সেই আরএনএ প্রাইমেস লিখে রাখছি, আরএনএ প্রাইমেস যুক্ত হবে। এখন আরএনএ প্রাইমেস যুক্ত হবে কোথায়? পূর্বে যে সূত্রক ছিল তার 3 প্রাইম এন্ডে, তার 3 প্রাইম এন্ডে, কিন্তু যে অংশ দ্বারা যুক্ত হবে সেটা কি এন্ড? সেটা কি? 3 প্রাইম এন্ডে সে যুক্ত হবে, কিন্তু প্রাইমারের যে অংশ যুক্ত হবে সেটা হচ্ছে 5 প্রাইম। এখন নতুন সৃষ্ট যে সূত্রক, নতুন সৃষ্ট সূত্রক, সেটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। ঠিক আছে, এটা সবসময় কোন দিকে যাবে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। তাহলে এইখানে যখন প্রাইমেস, এই আরএনএ প্রাইমেস এখানেও আসবে, এই প্রাইমেসটা যখন এখানে প্রাইমার যুক্ত করবে, ঠিক সেখানে এই ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড আবার যুক্ত করা শুরু করবে। এই প্রাইমেস কি যুক্ত করবে? এটা প্রাইমার যুক্ত করবে। ঠিক আছে, প্রাইমার কয়টা নিউক্লিওটাইড বিশিষ্ট? 10 থেকে 60টি। এখানে প্রাইমার যুক্ত করলে সেখানে এই ডিএনএ পলিমারেজ এসে কি করবে? আবার নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করবে। এবং এটা কোন দিকে হবে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এখন দেখো, এই 5 প্রাইম থেকে 3 প্রাইমটা কিন্তু এই হেলিকেজ এনজাইম যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। তার মানে এ কিন্তু বেশি দূর যেতে পারবে না, এ কিছু দূর গিয়েই ওর কাজ শেষ হয়ে যাবে। তারপর কি করবে? এইটা তো 3 প্রাইম, এখানে তো 5 প্রাইম আছে। এখন কি করবে? এ ধরো কিছু দূর আগে আসবে, তখন এই প্রাইমেস এনজাইমটা আবার ধরো এখানে কোথাও কাজ করবে, করে আবার সে সামনে আগাবে। তাহলে প্রতিবার যখন সে একটু একটু করে এই যে নিউক্লিওটাইড যুক্ত করছে, এর মাঝে মাঝে একটা আরএনএর পার্ট থেকে যাচ্ছে না? আরএনএর পার্ট থেকে যাচ্ছে। এই আরএনএর পার্টটাকে যখন রিমুভ করা হবে, তখন এখানে এইটা একটা খণ্ড, আলাদা খণ্ড হবে, এখানে একটা আলাদা খণ্ড হবে, এদিকে একটা আলাদা খণ্ড হবে। এবার বুঝে গেছে?
খণ্ড তৈরি হবে। যখন খণ্ড খণ্ড তৈরি হবে, এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড। প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলবো? ওকাজাকি খণ্ড। ঠিক আছে। এখন এই ওকাজাকি খণ্ডগুলোকে আবার তো পূরণ করতে হবে, তাই না? ওকাজাকি খণ্ডগুলো, এই যে একটা খণ্ড তৈরি হবে, এখানে আরেকটা খণ্ড তৈরি হবে, আরেকটা খণ্ড তৈরি হবে, এই খণ্ডগুলোকে পূরণ করবে কে? ডিএনএ লাইগেজ। এখানে এসে কে কাজ করবে? ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজ এনজাইম কি করবে? এই প্রাইমারটাকে যখন আমরা আবার রিমুভ করে দেব, তখন সেখানে আবার এই যে ডিএনএ নিউক্লিওটাইডগুলো যুক্ত করবে। ঠিক আছে, এই কাজ হচ্ছে ডিএনএ লাইগেজের। আচ্ছা, এরপরে কি? এরপরে 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে কি হবে? তৃতীয় ধাপে এই যে এখানে টি এর সাথে এ ছিল, সি এর সাথে জি ছিল, জি এর সাথে সি, টি এর সাথে এ, এরকম ছিল। তো এটা কি করবে? ওরা যদি একটা আরেকটার মধ্যে মিসম্যাচ হয়ে যায়, তাহলে সেই মিসম্যাচটা কারেকশন করে দেবে। কে করে দেবে? ডিএনএ পলিমারেজ। আচ্ছা, এবার কথা হচ্ছে রেপ্লিকেশন কত প্রকারের আছে? কত প্রকার রেপ্লিকেশন আসলে কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, এটা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অর্ধরক্ষণশীল, একটা হচ্ছে রক্ষণশীল, একটা হচ্ছে অর্ধরক্ষণশীল। সাপোজ রক্ষণশীল। প্রথম কথা হচ্ছে রক্ষণশীল। রক্ষণশীল কি? দেখো, এটা যদি একটা ডিএনএ হয়, তাহলে নতুন সৃষ্টি, এখান থেকে তো একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হওয়ার নামই তো রেপ্লিকেশন, তাই না? এখান থেকে যে 2টা ডিএনএ তৈরি হবে, তার একটা হবে মাতৃ ডিএনএর মতো, আর অন্যটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে রক্ষণশীল, অর্থাৎ রক্ষণশীল পদ্ধতিতে ভাগ রেপ্লিকেশন। রক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন। আবার অর্ধরক্ষণশীল পদ্ধতি কোনটা? এইটা দেখো, এটা হচ্ছে আমাদের মাতৃ ডিএনএ এগুলো। এখান থেকেও তো 2টা হবে, এখান থেকেও 2টা হবে। হলে কি হবে? এর ক্ষেত্রে কি হবে? একটা হবে মাদার ডিএনএ, মানে একটা সূত্রক হবে মাদার সূত্রক, আর একটা সূত্রক হবে ডটার। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতি, যেটা আমরা এখানে আলোচনা করলাম। দেখো, এখানে একটা যে ডিএনএ তৈরি হয়েছে, এখানে একটা মাতৃ ডিএনএ থেকে আসছে, আরেকটা স্ট্যান্ড কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে ওইরকম। আচ্ছা, আরেকটা কি? চলো, এইটার ক্ষেত্রে কি হবে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। যদি আমি ডিএনএটা এভাবে তৈরি করি, তাহলে দেখা যাবে এরকম একটা স্ট্রাকচার আসবে। যে বিচ্ছুরণ, মানে ডিএনএর ভিতরে এটা হচ্ছে বিচ্ছুরণ পদ্ধতি। তবে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে কি? এই অর্ধরক্ষণশীল পদ্ধতি। হ্যাঁ, এইটা আমাদের মনে রাখতে হবে এবং এইটাই পরীক্ষায় আসবে। আমি আশা করছি এখানে একটু পেঁচিয়ে গেছিল মাঝখানে, পরের বার যেটা বলেছি সেটা শুনলে হয়তো বোঝা যাবে। তো এইটা হচ্ছে সম্পূর্ণ